নির্বাচন বানচাল করতে রাজপথে সক্রিয় আওয়ামী লীগ, আবারও রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা। চলতি বছর ৩,০০০-এর বেশি গ্রেপ্তার। গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। একই দিনে সংসদ ও গণভোট আয়োজনের পক্ষে বেশিরভাগ উপদেষ্টা। অবশেষে নতুন পোশাকে মাঠে নামতে যাচ্ছে পুলিশ বাহিনী। নির্বাচনের আগে সজ্জিত হবে সব বাহিনী, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জোট নয়, এককভাবে নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ১৭০ আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা। কাল থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণকারীদের মানতে হবে ১২ শর্ত। নভেম্বরে থাকা যাবে না রাতে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে দফায় দফায় রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। এর আগে ২৯ অক্টোবর রাজধানীর আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় কয়েকশো নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছে ডিএমপি। দেশের রাজনীতিতে এই মুহূর্তে উত্তাপ ছড়াচ্ছে গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থান। রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে দুরূহ চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সরকার গভীরভাবে চিন্তা করছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা সম্ভব কিনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ ওঠে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান এবং বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে মত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মূলত জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য নতুন করে সামনে এসেছে। এদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে আখ্যা দিয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, ২৭০ দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এই দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের জন্য আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে, তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, গণভোট ও জাতীয় নির্বাচনের আগে চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অধিকাংশ উপদেষ্টা বিএনপির দাবির পক্ষে সমর্থন দিয়েছে। আশরাফুল ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে দেশের রাজনৈতিক মহলে। এর মধ্যে দেশের পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদায় ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও ২ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুযায়ী এসবির এম হাসানুল জাহিদকে পাঠানো হয়েছে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার যাচ্ছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আফম আল কিবরিয়া যাচ্ছেন সিআইডিতে, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আবু সায়েম প্রধান যাচ্ছেন রংপুর পিটিসিতে।
ডিএমপির মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রদান করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। পুলিশ স্টাফ কলেজের কাজী মোহাম্মদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মোহাম্মদ কামাল হোসেন যাচ্ছেন গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিএন এর উক্কো সিং যাচ্ছেন পিবিআইতে এবং মিশন শেষে দেশে ফেরা মোহাম্মদ ইসমাইল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে। অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে নেওয়া হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে পাঠানো হয়েছে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে। এছাড়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। সঞ্জয় দত্ত। জন্য নতুন পোশাক চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামী 15 নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিট সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের এই পোশাকের সূচনা হতে যাচ্ছে। পুলিশের সহকারী মহাপরিদর্শকের মিডিয়া সেলের AHM শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবির মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরবে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী 15 নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো পড়া শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ে পুলিশ সদস্যরা সেটি পাবেন। এর আগে গত 20 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহির প্রতীক হিসেবে নতুন পরিচয় দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার সঙ্গে জোট করতে পারে এমন গুঞ্জন চলছে গত কয়েক সপ্তাহ ধরে। কখনো খবর হয়েছে বিএনপির সঙ্গে জোট করবে, আবার কখনো খবরের শিরোনাম হয়েছে বিএনপি জামায়াতের বাইরে গিয়ে 9টি দল নিয়ে নতুন জোট গঠন করবে এনসিপি। এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। আসন্ন নির্বাচনে কোনো জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছে তারা। ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। আসন্ন নির্বাচনে ঢাকাসহ অন্তত 170টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এছাড়া নাহিদ ইসলাম, আরিফুল ইসলাম আবিদ, ডক্টর তাসনিম জারা, সামান্তা শারমিন, নিভা সহ শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতা ঢাকা ও আশপাশের আসন থেকে লড়বেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, আসন্ন সংসদের নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন। এছাড়া আসন্ন সমঝোতার কথাটির সঙ্গেও আমরা একমত নই। তবে বিভিন্ন এজেন্ডা, ঐক্য ও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে। এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি। তবে এই ক্ষেত্রে জামাত ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন, নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবে জামায়াতে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত 20টিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমনটাই বলা হচ্ছে। তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি। এনসিপিকে নির্বাচনী জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কিনা, তারা হবে কিনা সেটি রাজনৈতিক মাঠে নির্ধারিত হবে। এসব বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না। এনসিপি প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, এনসিপিকে নিয়ে জোট করব একথা আমরা কখনোই বলিনি, তবে নানা ইস্যুতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তো আছেই। জিনাত আরা ঋতু। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি প্রায় 9 মাসের বিরতির পর আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপটি, যা নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত, সামুদ্রিক নীল জল আর নির্মল আকাশের আকর্ষণীয় যুগলবন্দি নিয়ে প্রতি বছর পর্যটকদের হাতছানি দেয়।
অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ, বিপুল পর্যটকের সমাগম এবং পরিবেশ দূষণের কারণে দ্বীপটি ভয়াবহ পরিবেশগত সংকটে পড়েছিল। তবে গত 9 মাস পর্যটকের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপটির সংকটাপন্ন অবস্থার উন্নতি হয়েছে। সৈকত জুড়ে লাল কাঁকড়া, শামুক, ঝিনুকের বংশবিস্তার ঘটেছে এবং মা কচ্ছপের ডিম পাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। 1076 প্রজাতির জীববৈচিত্র্য ধারণকারী এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আগামীকাল থেকে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় গত 22 অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 12টি নির্দেশনায় বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃতি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয়ের মাধ্যমে এই ভ্রমণ নিশ্চিত করতে হবে। QR কোড ছাড়া কোনো টিকিট নকল হিসেবে গণ্য হবে। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারিতে রাত্রি যাপনের সুযোগ থাকবে। ফেব্রুয়ারিতে দ্বীপটিতে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দ্বীপে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কর্মকাণ্ডে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা। এছাড়া কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, কাছিম পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল ও সি বাইক সহ মোটর চালিত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেন্ট মার্টিনে পলিথিন ব্যবহার করা যাবে না এবং প্লাস্টিক দিয়ে তৈরি নানা পণ্য যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, মিনি প্যাক ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাক্স সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তামান্না তাবাসসুম, শ্রেয়া। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নেই ইরান, সংঘাত বন্ধে হয়নি লিখিত চুক্তি, যে কোনো সময় শুরু হতে পারে হামলা, হুঁশিয়ারি খামেনির সামরিক উপদেষ্টার। ইউক্রেনের জ্বালানি স্থাপনা সহ বিভিন্ন জায়গায় রুশ হামলা জোরদার, একদিনে নিহত 6। পোক্রোভস্ক শহর ঘিরে ফেলার দাবি নিয়ে মস্কো কিয়েভের পাল্টাপাল্টি বক্তব্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা, চুক্তি কার্যকরের পর 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের। যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিবের সঙ্গে তেহরান যুদ্ধবিরতিতে নেই। তিনি দাবি করেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করেনি খামেনি প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি 3.5% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস। ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই উত্তেজনা। এবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে তেহরান কোনো যুদ্ধবিরতিতে নেই। জুনের হামলার পর কোনো পক্ষের সঙ্গেই লিখিত কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি বলে দাবি করেন ইয়াহিয়া। তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, যে কোনো সময় নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের এই উপদেষ্টা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হলো ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা, তাই ইরানকেও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের কূটনীতি, মিডিয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার আক্রমণ নীতি শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সাফাবি। বিশ্লেষকরা বলছেন, জুন মাসের যুদ্ধে ইসরায়েল তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করতে পারেনি। উল্টো 22 দফা পাল্টা হামলায় ইরান দেখিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হাতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি বলেও দাবি সামরিক কর্মকর্তাদের। যুদ্ধের খেসারত গুনছে ইসরায়েল। দেশটির অর্থনীতি 3.5% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ধ্বংস হয়েছে প্রায় 35,000 ভবন। ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা জানান, এমন ক্ষতির পর আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে। ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির জ্বালানি সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা। এতে 6 জন নিহত হন, আহত হয়েছেন অন্তত 18 জন।
এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক ঘিরে ফেলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুদেশের সরকার প্রধান। এসবের মধ্যেই যুদ্ধ করতে অস্বীকারী সেনাদের রুশ সরকার হত্যা ও নির্যাতন করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা সহ বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। হামলার পর ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কিয়েভের কর্মকর্তারা জানান, এই হামলা দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতা তৈরি করেছে। বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহরে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান জানান, সরবরাহ ও উদ্ধারপথ সুরক্ষিত রাখা এবং শহরে প্রবেশ করা রুশ বাহিনীকে নির্মূল করাই এখন তাদের মূল লক্ষ্য। এ সময় শহরটি ঘিরে ফেলার দাবি প্রত্যাখ্যান করে সেনাপ্রধান জানান, তিনি নিজে সেখানে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করেছেন। এদিকে নিজ দাবিতে অনড় রাশিয়া। এমনকি ঘিরে রাখা ইউক্রেনের পোক্রোভস্ক, দিমিত্রভ ও কুপিয়ানস্ক শহরে যেসব সাংবাদিকরা গিয়ে পর্যবেক্ষণ করতে চান তাদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন পুতিন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনীয় প্রচারণা বা উস্কানিমূলক কার্যকলাপ না করার শর্তে আন্তর্জাতিক ও ইউক্রেনীয় মিডিয়াও কিয়েভের সেনাদের সঙ্গে কথা বলতে পারবে। এমনকি ওই সময় 6 ঘন্টা যুদ্ধ স্থগিত রাখা হবে। ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকারীদের রাশিয়ার সেনারা নির্যাতন এমনকি হত্যা করছে বলেও গণমাধ্যমে তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, সৈন্যদের সাক্ষ্য, নিহতদের আত্মীয়দের কথা, ফাঁস হওয়া অডিও এবং সরকারি অভিযোগের রেকর্ড ব্যবহার করে অন্তত শতাধিক রাশিয়ার সৈন্যকে চিহ্নিত করা হয়েছে, যারা তাদের সহকর্মীদের হত্যা, নির্যাতন অথবা শাস্তি দেওয়ার অভিযোগে জড়িত। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নতুন নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি দৃশ্যমান। আগামী বছরে রাশিয়ার ক্ষতি অন্তত $50 বিলিয়ন হতে পারে। এটাই রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চাপে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া, চীন। এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেন রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান। একই সুরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার অবশ্যই মানতে হবে। 33 বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বিশ্বে বর্তমানে 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বড় ভান্ডার হিসেবে রাশিয়ার আছে এ ধরনের প্রায় 5,500 অস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,000-এর বেশি। এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% মালিক। চীনের হাতে আছে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবার বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া কখনোই উত্তর কোরিয়ার কূটনৈতিক অংশীদার হতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং। সিউল সরকারকে দুমুখ আখ্যা দিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সামরিক মহড়া চালিয়ে পিয়ংইয়ং এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কথা বলা অর্থহীন। যদিও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া। 18,000 দক্ষিণ কোরীয় সেনা সদস্য নিয়ে চলমান এই মহড়া শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যে আয়োজিত, এমন দাবি সিউল প্রশাসনের। তবে উত্তর কোরিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিনদের সঙ্গে সামরিক মহড়া চালানোয় ক্ষুব্ধ পিয়ংইয়ং। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং
জং শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন দক্ষিণ কোরিয়া কখনোই উত্তর কোরিয়ার কূটনৈতিক অংশীদার হতে পারবে না। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালানোর পাশাপাশি সিওল ও পিয়ংইয়ং এর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে দুমুখো আখ্যা দেন। বলেন মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও আসলে বেপরোয়া আক্রমণের মহড়া চালাচ্ছে দেশটি। কিম ইও জং অভিযোগ করেন সিওল দশকের পর দশক ধরে উস্কানিমূলক নীতি চালিয়ে যাচ্ছে। এর আগে কিম জং উন নিজেও যৌথ মহড়াকে যুদ্ধ উস্কানোর সুস্পষ্ট বার্তা বলে অভিহিত করেন এবং দ্রুত পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ক্ষমতায় এসে সীমান্তে প্রচার স্পিকার সরানো, 2018 সালে সীমান্ত উত্তেজনা কমানোর চুক্তি আংশিকভাবে পুনরায় চালুর উদ্যোগের মতো বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবু বিশ্লেষকরা বলছেন যৌথ মহড়া বন্ধ না হলে শান্তি প্রক্রিয়ার কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলা বারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। গাজার গণহত্যায় মদদ দিয়েছে ভারতের টাটা গ্রুপ। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালাম। সংস্থাটির প্রতিবেদন বলছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, সামরিক আগ্রাসনে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহ করেছে ভারতীয় প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টাটা গ্রুপ। 2023-এর 7 অক্টোবরের রাতে ইসরায়েলের উপর হামাসের হামলার পর থেকেই তেল আবিবের প্রতি নমনীয় হতে দেখা যায় ভারতকে। ইসরায়েলের ওপর হওয়া তথাকথিত অবিচার বিষয়ে প্রতিনিয়ত সহমর্মিতা দেখিয়ে গেছে মোদী প্রশাসন। যেখানে নিরীহ গাজাবাসীর আর্তনাদ ও ধূলিসাৎ হয়ে যাওয়া শহরগুলো নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি নয়াদিল্লিকে। উল্টো এবার গাজায় হওয়া আগ্রাসনের সঙ্গে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উঠে এসেছে গণমাধ্যমের সামনে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালামের প্রতিবেদন বলছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, নজরদারি ও সামরিক আগ্রাসনের সঙ্গে ভারতের টাটা গ্রুপ ওতপ্রোতভাবে জড়িত। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহের মাধ্যমে আগ্রাসনের জ্বালানি জুগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। তাই তাদের ভারত ইসরায়েল বন্ধুত্বের মূল সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি টাটা গ্রুপ। সালামের প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলি বিমান বাহিনীর ব্যবহৃত F-16 যুদ্ধ বিমানের ডানা ও AH-64 আপাশে অ্যাটাক হেলিকপ্টারের ফিউজলেজগুলো টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বে ব্যারাক 8 ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও সরবরাহ করে।
স্থলযানের ক্ষেত্রে টাটা মোটরস ও তার সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তেল আবিবকে এমডিটি ডেভিড হালকা সাজোয়াজানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেয়, যেগুলো পশ্চিম তীরে দখলদারি অভিযান চালাতে ব্যবহৃত হয়। ফিলিস্তিনে ইসরায়েলি নজরদারিতে ব্যবহৃত ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রজেক্ট নিম্বাস সরবরাহ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। প্রতিবেদন অনুযায়ী ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে উঠছে তাতে টাটা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে, যদিও তাদের যুদ্ধভিত্তিক অর্থনীতিকে দাতব্য কার্যক্রম ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়। এই অবস্থায় এই অংশীদারিত্বের পেছনে পুঁজিবাদী মনোভাব, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইহুদিবাদের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শের মিলই কারণ বলে উল্লেখ করা হয়েছে। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 6 নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তিরক্ষায় আরও বিধান রেখে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হবে, যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার বিধান। এদিকে ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2100 জনের বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শান্তিরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালিবান প্রতিনিধিদের আলোচনার পর দুদেশ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী 6 নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুদেশের মধ্যে কোনো একটি দেশ শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়। এদিকে শান্তিরক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে তুরস্ক ও কাতার সরকার। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। চলতি মাসে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণ হারানোর পর 19 অক্টোবর উভয় পক্ষ দোহাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে আবারও সহিংসতায় রূপ নিলে পুনরায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2000-এর বেশি ভারতীয় শিখ ধর্মাবলম্বীকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। ধর্মীয় উৎসব ঘিরে নাশকতা এড়াতে পাকিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব খবরগুলো একসাথে। অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইউক্রেন, বদলে যেতে পারে যুদ্ধের চিত্র। এছাড়াও ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি পেন্টাগন। বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ এবং জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ভারতের কড়া বার্তা। ব্যর্থতার 16 কলা পূর্ণ করে তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের হার বাংলাদেশের। 4 বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা। বিষয় তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। ধবল দোলাই হয়ে এবার ক্লান্তির অজুহাত লিটন দাসের। ব্যাটাররা ব্যর্থ হলেও পরিবর্তনে অনীহা অধিনায়কের। চট্টগ্রামে আবারও হেনস্থার শিকার সাকিব ভক্তরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। শেষ ম্যাচেও পাত্তা পেল না বাংলাদেশ। ক্যারিবিয়ানদের কাছে 5 উইকেটে হেরেছে লিটন দাসের দল। টস জিতে প্রথমে ব্যাট করে তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা 89 রানের পরও 151 রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে রোস্টন চেজ আর অগাস্টির 50-তে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। 3-0-তে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। এমন ক্যাচ মিস করে কি আর জেতা যায়? কোনো আনারি ক্রিকেটাররাও হয়তো মিস করবে না এমন সহজ সুযোগ। অথচ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি ফিল্ডাররা যেন ভুলে গেছেন খেলার বেসিকটা। আবারও সেই হতাশার গল্পটাই লিখলো বাংলাদেশ। সিরিজটাও খুইয়েছে আগেই, এবার পেল ঘরের মাঠে 4 বছর পর হোয়াইট ওয়াশের লজ্জা। তাই তো ব্যাটিংয়ের পর কাঠগড়ায় ফিল্ডিং ডিপার্টমেন্টও। অথচ প্রথম ইনিংসে কি দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই ছিলেন আগ্রাসী, যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ ইমন। লিটনও ফিরতে পারেননি ছন্দে, একাই লড়াই করে গেছেন বাহাতি ওপেনার। মাঝে কিছুটা সময় উইকেটে টিকে থাকলেও সাইফ ফেরেন 23 রানে।
তবে তামিম ছিলেন অবিচল, ৩৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ১০ম 50। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৪ নম্বরে ব্যাটিং করা জাকের এ ম্যাচে নেমেছেন ৮ নম্বরে, তবে এদিনও ধরে রেখেছেন ব্যর্থতার গল্প। তানজিদ তামিম একাই ধরে রেখেছেন ম্যাচ, গড়েন ২২ ইনিংসে বাংলাদেশের টি-20তে দ্রুততম ১০০০ রানের রেকর্ড। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৭১১ রান ও ৩৮ ছক্কার রেকর্ডটাও তার দখলে। তার ৮৯ রানের উপর ভর করে ১৫১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে শুরু থেকেই টাইগাররা দেখায় ক্যাচ মিসের মহড়া। দ্বিতীয় ওভারে আমির জাঙ্গুর ক্যাচটা ছুটে যায় সাইফ লিটনের ভুল বোঝাবুঝিতে। চতুর্থ ওভারে সেই আমিরেরই ক্যাচ ছাড়েন হৃদয়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যদিও রিশাদ ২৩ রানে থামিয়ে দেন তাকে। এরপর দায়িত্বটা কাঁধে তুলে নেন রোস্টন চেজ, তবে নবম ওভারে তার ক্যাচটা ছুটে যায় শরীফুলের হাত থেকে। বাকিটা পথ পাড়ি দিতে এরপর খুব একটা কষ্ট করতে হয়নি ক্যারিবিয়ানদের। রস্টন চেজ ও আগস্টর 50-তে ম্যাচ চলে যায় তাদের হাতে। শেষ দিকে পাওয়েল মতি শুধু 5 উইকেটের জয়টাই এনে দিয়েছে। আবারও সেই হতাশার গল্পটাই লিখলো বাংলাদেশ। টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা, যে কারণে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছেন তারা। ক্যারিবিয়ানদের কাছে হোয়াইট ওয়াশের পর দলের ব্যর্থতা ঢাকতে এমনটা মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে বৈচিত্র্যময় শট খেলায় আরও দক্ষ হতে হবে টাইগারদের, তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন লিটন। টানা 4 টি-20 সিরিজ জয়ের পর ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জা, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা কিনা সিরিজ হেরে এসেছে আইসিসির সহযোগী দেশ নেপালের কাছে। সামগ্রিক ব্যর্থতা যাকে বলে, শেষ ম্যাচটায় তাই করেছে বাংলাদেশ। 3 বিভাগেই হতাশার গল্প। ব্যাটিংয়ে যাচ্ছে তাই অবস্থা আগে থেকেই। ফিল্ডিংয়ে এদিন ছিল ক্যাচ মিসের প্রতিযোগিতা। বোলিংটা এতদিন ভালো হলেও শেষ ম্যাচে পাত্তা পেল না তাসকিন রিশাদরা। লম্বা সময় খেলার মধ্যে থাকায় হয়েছে এমনটা মত লিটন দাসের। আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা, আমরা ওই জিনিসটা পারিনি। প্রেশারে তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো ছিল। অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ বেসিসে রান করবেন না, চিন্তার কোনো বিষয় না, বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন, অনেকদিন ধরেই খেলে আসতেছে। সামটাইমস 2-1টা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা 2-2.5 মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, সোহানদের ব্যাটিং ধরন নিয়ে সমালোচনা মুখর গণমাধ্যম। সামাজিক মাধ্যমেও চরমভাবে সমালোচিত কিছু ব্যাটার, মূলত শট খেলার সক্ষমতা কম বলে। একমাত্র লেগ সাইড ছাড়া স্কোরিং শট নেই বেশিরভাগ ব্যাটারের। লিটনের মতে শট খেলায় বৈচিত্র্য আনতে হবে ব্যাটারদের। অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শটই খেলতে হবে। আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলি, সেটাও একটা পয়েন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে। আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার্স সুইপ মারে, সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আছি। ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। লাগাতার ব্যর্থ হলেও সুযোগ ঠিকই পেয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য যতটা সক্ষমতা থাকা দরকার তা নিয়ে প্রশ্ন আছে। তারপরও ক্রিকেটার পরিবর্তন করতে নারাজ লিটন। একটা প্লেয়ারের 5-6টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে সে খারাপ প্লেয়ার না। যে জিনিসটা বললাম, সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় সে জায়গাটা ফোকাস দিবে, ব্যাটিং কোচ আছে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে। আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। এই ভুল থেকে শিক্ষা নেয়ার শেষ কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। টাইগারদের একের পর এক হার দেখতে দেখতে ক্লান্ত টাইগার সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর দল নিয়ে হতাশা প্রকাশ করেন ভক্তরা। দলের এমন বাজে পারফরমেন্সের জন্য দুষলেন কোচিং প্যানেল ও নির্বাচকদের। ব্যাটিংয়ে মিডল অর্ডার নিয়ে চরম হতাশা প্রকাশ করেন দর্শকরা। দ্রুত মিডল অর্ডারে পরিবর্তন দেখতে চান ভক্তরা। টিমটা জিতিয়ে হলে আমাদের মান সম্মান, এই জাতির মান সম্মান, এই চিটাগং, এই বাংলাদেশের মান সম্মান বাঁচাবে। কিন্তু এরা যে এরকম বাজে নোংরা খেলা খেলছে, আমরা হতাশ না, এর চেয়ে বেশি হতাশ, খুবই হতাশ। বাংলাদেশ এইভাবে হতাশ করবে কখনো ভাবি নাই। সব করে আসছিলাম খেলা দেখার জন্য, কিন্তু তারা আমাদের মুডটা
পুরাই ভেঙে দিয়েছে, বিশেষ করে শামীম পাটোয়ারি আর জাকের আলী। তাদেরকে আমি চাই যেন দলে যেন না রাখা হয়, তাদেরকে মানে ক্রিকেট থেকে যেন বঞ্চিত করা হয়। আমাদের মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের ওখানে পরিবর্তন আনতে হবে। আমাদের বাদশামীম আর হচ্ছে জাকির আলী এইটাকে বাদ দিয়ে বিসিবির উচিত সৌম্য সরকারের সাথে পার্সোনালি কথা বলে, বুলবুল স্যার আছে ওরা যদি সৌম্য সরকারের সাথে কথা বলে, তাদের কথা জাকির অথবা বাদশামীর ওই জায়গাটা যদি খেলা হয় তাহলে আমাদের আরো মিডল অর্ডার অনেক স্ট্রং হবে। ড্রেসিং রুম থেকে শুরু করে ফিল্ডারদেরকে আমি মনে করি এটা সর্বপ্রথম হচ্ছে কোচিং স্টাফদেরকে সবাইদেরকে একটা সাইকোলজি দেখানোর দরকার, অথবা কোনো একটা মনোবৈজ্ঞানিক আন্ডারে নিয়ে তাদেরকে আসলে আগে সর্বপ্রথম তাদেরকে আগে মোটিভেশন দেওয়ার দরকার। সাকিবের প্লেকার্ড কাণ্ডে বিতর্ক চট্টগ্রামে। বিসিবি কর্তারা প্রতিশ্রুতি দেওয়ার পরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নাম সম্বলিত কোনো ব্যানার নিয়ে মাঠে ঢুকতে দেয়া হয়নি ভক্তদের। পুলিশ বলছে আগের ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিসিবি সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জানান শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ ছাড়া যে কোনো প্লেয়ারের নামের ব্যানার ফেস্টুন ঢোকার অনুমতি আছে দর্শকদের। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। চিঠিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবি কর্তাদের এমন মন্তব্যের পরদিনই চট্টগ্রামে ঘটেছে আবারও সেই একই কাণ্ড। সাকিবের নামে প্ল্যাকার্ড দেখিয়ে আটকে দেয়া হয় এক ভক্তকে। শুধু তাই নয়, হেনস্থার শিকারও হতে হয় সেই ভক্তকে। প্ল্যাকার্ডটাও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন সেই পুলিশ কর্মকর্তা। সাগরিকা দ্বিতীয় টি-20তেও সাকিবের এই প্ল্যাকার্ড কাণ্ডে হয় হাতাহাতির মতো ঘটনা। 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হইতে পারে না। বিশেষ সিদ্ধান্ত দিয়েছে এই জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকেছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না। তবে বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা। শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ লেখা ছাড়া যে কোনো ক্রিকেটারের নামে প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার অনুমতি আছে দর্শকদের। পুলিশকেও দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। কেউ যদি আই মিস ইউ সাকিব আল হাসান, আই মিস ইউ তামিম ইকবাল, এইগুলা নিয়ে আমরা কোনো সময় মানা করি না। আমরা অ্যাকচুয়ালি চাই যে এরকম লেখা হলেই আমরা অ্যালাউ করতে পারবো। বাট কাউকে যদি টন করে কোনো কথা বলা হয়, লেট ইট বিসিবি, কোনো প্লেয়ার মানে তাদের কোনো রকম অ্যাট্রিবিউট, অনেক রকম কথা হয়, এই জিনিসগুলো আমরা কোনো মতে প্রমোট করতে চাই না। সো এই একটা জিনিসই মোটামুটি বলা আছে যে আপনারা এরকম জিনিস অ্যালাউ করেন না। প্রিয় খেলোয়াড়ের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার রীতি আছে প্রায় সব দেশেই। তবে এসব নিয়ে সমস্যা শুধু কেবল বাংলাদেশেই। এদিন শুধু সাকিবই নয়, সাব্বির কিংবা দলে থাকা লিটনের নামের প্ল্যাকার্ড নিয়েও মাঠে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার 1 নভেম্বর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আবারও উত্তাল হয়েছে বঙ্গোপসাগর, তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। পরবর্তী 72 ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে শক্তিশালী নিম্নচাপে। এর পরবর্তী সময়ে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র। উপকূলে আঘাত হানতে পারে নভেম্বর মাসের 10 তারিখের মধ্যেই। এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ। লঘুচাপ আকারে তীব্র তাণ্ডব চালাতে পারে আজ সারাদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। আমরা শুরুতেই দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অর্থাৎ লঘুচাপের প্রভাবে দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ সারাদিন আকাশ কেমন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। পরবর্তী 72 ঘন্টার মেঘের পরিস্থিতি দেখে নেওয়ার পর আমরা চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে ভারতের মালদা অঞ্চলের দিকে অবস্থান করছে এবং এই মুহূর্তে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে ঢেকে যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল। এদিকে প্রিয় দর্শক, আস্তে আস্তে মেঘের গতিপথটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাঞ্চলের দিক থেকে মেঘগুলো দেশের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। এই মুহূর্তে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশটা কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যেই কিন্তু বা পরবর্তী 48 ঘন্টার মধ্যেই কিন্তু শক্তিশালী মেঘমালাগুলো দেশের দক্ষিণাঞ্চলের দিকে চলে যেতে পারে। ওই মুহূর্তে টানা বৃষ্টিপাত ঘটাতে পারে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের
বিভাগের বিভিন্ন অঞ্চলে। আগামীকাল অর্থাৎ দেখা যাচ্ছে 2 নভেম্বরের দিকেও দেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ দেশের 8টি বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়ের দিকে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে একটি আন্দামান সাগরের নিকট শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে যেতেও পারে, এমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে আইকন মডেল থেকে। তো প্রিয় দর্শক, পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 75 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তো বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন সিস্টেমটি দেশের কোন অঞ্চলে আঘাত হানতে পারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী 2 দিন মতো অপেক্ষা করতে হবে, এর পরবর্তী সময় সঠিকভাবে বলা যাবে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি কোন অঞ্চলে দেশের মধ্যে আঘাত হানতে পারে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের আজকের খবর। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, কালাহর, দেবীগঞ্জ, জলঢাকা, সায়েদপুর, চিলমারি, চররাজিপুর অঞ্চলগুলো এবং এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, এদিকে দেখা যাচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ এবং এদিকে তাড়াশ অঞ্চলগুলো, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে নাটোর, এদিকে রাজশাহী, গোদাগাড়ি অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে কিন্তু আজকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং এদিকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, শৈলকুপা এই অঞ্চলগুলো এবং এদিকে কলকাতার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। একইভাবে ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, নগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, এদিকে দেখা যাচ্ছে মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত আজকে দুপুরের মধ্যে অতিক্রম করতে পারে। এর পরবর্তী সময়ের গতিপথটা আরও দেখা যাচ্ছে যে শক্তিশালী হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে সাতক্ষীরা, এদিকে লোহাগাড়া, বাগেরহাট, এদিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে কাপাসিয়াকোট, এদিকে কিশোরগঞ্জ, ঢাকা, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে আমরা ধারণা করছি। এছাড়া রাত 12টার মধ্যে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে সিলেট বিভাগের দিকে অগ্রসর হতে পারে। ওই মুহূর্তে আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের অধিকাংশ স্থানের উপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল এবং এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে দেখা যাচ্ছে রাত 12টার পর হতে টানা বৃষ্টিপাত শুরু হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, মিজোরাম রাজ্যেও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবং বৃষ্টিপাতগুলো পরবর্তী সময় আস্তে আস্তে দক্ষিণাঞ্চল হয়ে দেশ ত্যাগ করতে পারে। তো চট্টগ্রাম, এদিকে বান্দরবন, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রামনছড়ি, সাতকদিয়া, কুতুবদিয়া, মহেশখালী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, তাপমাত্রা পরিস্থিতির যে আপডেট পাচ্ছি, আজকে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা দিনের 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 20 বা 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো তাপমাত্রা পরিস্থিতি এই মাসের শেষের দিকে অনেকটাই কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন একটি সিস্টেম তৈরি হচ্ছে, এজন্য কিন্তু তাপমাত্রা কিছুটা সাময়িকভাবে কয়েকদিন একটু বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময় তাপমাত্রা অনেকটাই কমে এসে দেশের মধ্যে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।